ওকে, আমাদের আজকে উইক 4 এর ক্লাস, লেসন 7 আর লেসন 8 দুইটা। তো এর আগে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এবার আমরা ম্যাট্রিক্স রিলেটেড একটা রুল শিখবো, যেটা আমাদের আগের নিয়মে, যেমন আননোন জানার জন্য যে আমাদের এলিমেন্টারি রো অপারেশন বা এগুলো শিখেছি, আহ, সেরকম না, বাট এখান থেকেও আমরা সলিউশন বের করতে পারি। মেইন উদ্দেশ্য একই থাকবে, কিন্তু এটা এলিমেন্টারি রো অপারেশন হবে না, এখানে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে সলিউশন বের করা দেখব। তো মেইন উদ্দেশ্য একই থাকবে, কিন্তু প্রসেসটা ভিন্ন হবে, যেহেতু আমরা ম্যাট্রিক্স নিয়েও কাজ করেছি। সো এবার ম্যাট্রিক্স নিয়ে, যেহেতু আমরা এর আগে এলিমেন্টারি অপারেশন যখন দেখেছি তখন ম্যাট্রিক্সেরই কাজ ছিল, এবার আমরা নতুন যেটা শিখতেছি সেটা কিন্তু ক্রেমারস রুল, যেটা আমরা বলতেছি ডিটারমিনেন্টের সাহায্যে আমরা নির্ণয় করব। তো এর আগের যে এলিমেন্টারি অপারেশন সেটা ছিল ম্যাট্রিক্সের মাধ্যমে বের করা, আর এটা যেটা শিখতেছি এটা হচ্ছে ক্রেমারস রুল, যেটা আমরা করব নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মাধ্যমে। কিন্তু উদ্দেশ্য একই থাকবে, দুইটার উদ্দেশ্য ছিল আননোনকে নোন করা বা সলিউশন বের করা। তো আমরা জানি ক্রেমারস রুলটা কাকে বলে। ইফ x is equal to b is a system of n linear equations in n unknowns, এই কথাটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি যে a কাকে বলে, x কাকে বলে, b কাকে বলে। তো এটা জানি যে এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হয় এটাকে। x is equal to b, এটা হচ্ছে একটা সিস্টেম অফ n লিনিয়ার ইকুয়েশন উইথ n unknowns such that, এখানে একটু ভুল আছে, ডিটারমিনেন্ট অফ a নট ইজ ইকুয়াল টু 0 হবে। খেয়াল রেখো, ডিটারমিনেন্ট অফ a নট ইজ ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 না, নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তো x ইজ ইকুয়াল টু b যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়, এবং এই যে a হচ্ছে আমরা জানি যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার যদি ডিটারমিনেন্ট নির্ণয় করা হয়, সেটা যদি শূন্য ছাড়া অন্য কিছু হয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে এ মানে কি আমরা অলরেডি জানি, এ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের অবশ্যই আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারবো, কারণ আমরা অলরেডি শিখেছি যে ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতিগুলো কি কি। আমরা ফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে বের করতে পারি, আমরা এলিমেন্টারি আমাদের যে রো রিডাকশন ফর্মুলা আছে সেটার মাধ্যমে বের করতে পারি, অথবা একটা শর্টকাট সিস্টেম আছে যেটা ক্রস গুণনের মতো যেটা আছে, সেটাও আমি দেখাইছি। এই তিনটার মধ্যে থেকে যেখানে একটাতে করে যদি দেখা যায় এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে তার যে ডিটারমিনেন্ট আসে, সেই ডিটারমিনেন্টের মান যদি শূন্য ব্যতীত অন্য কিছু আসে, আমি আবারও বলতেছি, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হয়, যদি এখানে কিন্তু ইকুয়াল লেখা আছে, নট ইজ ইকুয়াল টু হবে, আমি বারবার বলে দিচ্ছি, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে 0 ব্যতীত অন্য কিছু, মাইনাস হতে পারবে, প্লাস হতে পারবে, যে কোনো কিছু হতে পারবে, বাট শূন্য ব্যতীত যদি অন্য কিছু হয়, দেন দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন। তাহলে সিস্টেমের একটা ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন মানে হচ্ছে, মানে আমরা যে সলিউশন বলেছি, বিভিন্ন রকম সলিউশন কিন্তু বলেছি, যে অ্যাটলিস্ট ওয়ান সলিউশন, ইনফিনিটি মেনি সলিউশন, নো সলিউশন, এই কথাটা কিন্তু আমরা আগে বলেছি, বাট ইউনিক সলিউশনের কথাটা কিন্তু আগে বলিনি। ইউনিক সলিউশন মানে হচ্ছে কি, একক সলিউশন, তার মানে এক্স ওয়াই জেড যদি তিনটা ভেরিয়েবল হয়, তিনটারই মান পাওয়া যাবে এবং তিনটার একটা করে মান পাওয়া যাবে। কারণ মানে অসংখ্য কোনো সলিউশন আসবে না, বা কোনো সলিউশন নাই এরকমও হবে না। যদি আমরা বলি কোনো একটা এক্স ইজ ইকুয়াল টু বি, এর যদি ডিটারমিনেন্ট অফ এ এর মান যদি শূন্য না হয়, অন্য কিছু হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই সিস্টেমের একটা ইউনিক সলিউশন আছে। তো এবং সেই সলিউশনটা কি হবে, যদি আমরা x1 x2 x3 বা xn এগুলো দিয়ে বোঝাই, তাহলে এরকম হবে যে x1 ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a, x2 ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a2 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a। এভাবে করে যে কয়টা থাকবে x3, অথবা যদি x হয়, y হয়, z হয়, সেই একই নিয়মে। এখন আমরা ডিটারমিনেন্ট অফ a বলেছি যে নট ইজ ইকুয়াল টু 0 হবে। কেন নট ইজ ইকুয়াল টু 0 হবে? কারণ সূত্রে কি আছে, হরে আছে কি, ডিটারমিনেন্ট অফ a। দেখো প্রত্যেকটা হরে কি আছে, ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ। আমরা জানি যে হর আর লব দুইটার মধ্যে হরে কখনো শূন্য থাকতে পারবে না। যদি হরে কখনো শূন্য এসে যায়, তাহলে আমার মনে করতে হবে যে আমাদের ম্যাথটা হয় নাই, বা হয় নাই বলতে এখনো আমাদের কাজ সম্পন্ন হয় নাই, আমাদের সামনে আরো আগাতে হবে, কোনো একটা অপারেশন করে সেই শূন্যটাকে সরাই নিতে হবে। যদি সেটা পারি তাহলে হবে, আর যদি না পারি তাহলে আগে দেখতে হবে, আগেও ভুল করছে হয়তো। তো সেটা, এখন আমরা ডিটারমিনেন্ট অফ a1, ডিটারমিনেন্ট অফ a2, ডিটারমিনেন্ট অফ an, এটা কিভাবে বের করব সেটা আমি দেখাবো। তো সেটা নির্ণয় করার জন্য এখানে বলা আছে হোয়ার এ জে, মানে এখানে সাফিক্স চলে, ইজ দ্য ম্যাট্রিক্স অবটেন্ড বাই রিপ্লেসিং দ্য এন্ট্রি ইন দ্য jth কলাম অফ দ্য a বাই দ্য এন্ট্রিজ ইন দ্য ম্যাট্রিক্স b1 b2 ডট ডট bn। তো তার এখান থেকে বুঝে না বুঝে আমি একটা এক্সাম্পল দিয়ে ক্রেমার্স রুলটা সহজ করে দেখাচ্ছি, কারণ এর কথাটা বোঝা অতটা ইজি না। দেখো,
আমাদের এখানে একটা বলা আছে ইউজ ক্রেমারস রুল টু সলভ। এই যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এর সলিউশন বের করতে বলা হয়েছে, বলছে কি ক্রেমার্স রুলের মাধ্যমে সলিউশনটা করতে হবে। আমরা জানি যে ক্রেমার্স রুল এর ভিত্তি হচ্ছে ডিটারমিনেন্ট। আমরা দেখলাম যে অলরেডি যে সূত্রটা দেখলাম ক্রেমার্স রুলের, এখানে কিন্তু কি আছে, সবই ডিটারমিনেন্ট অফ a1 বাই ডিটারমিনেন্ট অফ a। ডিটারমিনেন্ট ছাড়া তো অন্য কিছু নাই। দ্যাট মিনস এই রুলটা হচ্ছে ডিটারমিনেন্টের উপর ডিপেন্ড করে রুল। তো সেটাই আমরা দেখবো যে আমরা এখন ডিটারমিনেন্ট গুলো কিভাবে নির্ণয় করবো। ডিটারমিনেন্ট অফ এ তো আমরা জানি যে কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা পাবো তার ডিটারমিনেন্ট নির্ণয় করলেই ডিটারমিনেন্ট অফ এ পাওয়া যাবে। তো এবার ডিটারমিনেন্ট অফ a1 a2 বা a3 কিভাবে পাবো। এখানে যেমন এখানে একটা থ্রি মানে এটা একটা কি আছে, এখানে ভেরিয়েবল সংখ্যা 3টা, ইকুয়েশনের সংখ্যাও 3টা আছে। তো দ্যাট মিনস এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। জানি যে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাবো সেটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের এক্স ওয়াই জেড এটা যেহেতু মান নির্ণয় করতে হবে, এটা মনে করতে হবে আমাদের এক্স ওয়াই জেড তো মান নির্ণয় করব, সেটার জন্য কাজ আমাদের অন্যভাবে আসে। বাট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাও দরকার হবে, আর আমাদের যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা আছে এটারও আমার দরকার হবে। কিভাবে দরকার হবে সেটা আমি দেখব। ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ ডি বাই ইউজিং এক্স ওয়াই জেড ভ্যালুস অফ দ্য প্রবলেম। মানে প্রথমে এখানে ওখানে যেমন ডিটারমিনেন্ট অফ এ লেখা হয়েছে, এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ এখানে দেখো আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি নাই। তো কেউ যদি এটাকে মনে করে যে এই পুরো এই যে সিস্টেমটা আছে এখান থেকে আমরা লিখবো, এই সিস্টেম থেকে আমরা ম্যাট্রিক্সটা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু, এখানে উল্লেখ করে নিতে পারে, যেমন কেউ লিখিত নিতে পারে এ ইজ ইকুয়াল টু হচ্ছে এইটার ম্যাট্রিক্সটা, তারপর এক্স ইজ ইকুয়াল টু যদি লেখা হয় এক্স ওয়াই জেড হবে, আর বি ইজ ইকুয়াল টু হবে কি 1 11 and 21। যেভাবে আমরা দেখাইছিলাম যে সলিউশন কিভাবে আমাদের লিখতে হয় সেটা ভাবে কেউ লিখে নিয়ে এ দিয়ে করতে পারে। আবার যদি কেউ মনে করে যে না আমি এখানে এতে আনবো না, শুধুমাত্র আমি জানি তো আমাদের ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে প্রথমে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের, তারপরে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের পর আমরা জাস্ট ডিটারমিনেন্ট অফ a1 হুইচ ইজ আমরা dx লিখতে পারি, কারণ x যে a1 বলছি, a1 বলতে ওখানে x1 কে বুঝাইছিল। তো ডিটারমিনেন্ট অফ x দ্যাট মিন্স হচ্ছে a1 একটাই বুঝাচ্ছে। তারপরে এখানে ডিটারমিনেন্ট অফ y লেখা আছে, দ্যাট মিন্স a2 টা বুঝাচ্ছে। যেহেতু এখানে z আছে, dz দ্বারা ডিটারমিনেন্ট অফ a3 বুঝাচ্ছে। তো এইভাবে কেউ লিখতে পারে, অথবা ওইভাবে লিখতে হলে তোমাদের আগে উল্লেখ করে নিতে হবে যে এটা এখানে হচ্ছে এ হচ্ছে এই ম্যাট্রিক্স, এক্স হচ্ছে এই ম্যাট্রিক্স, বি হচ্ছে এই ম্যাট্রিক্স। কারণ উল্লেখ যদি কেউ না করে দেয় তাহলে এইভাবে ডাইরেক্ট করে নিতে হবে। তো আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ ডি, এটা তো আমরা সবাই জানি যে এখানে 2 3 -1 4 1 and -3 and 3 -2 and 5, এই যে এটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। এখানে দেখো ডিটারমিনেন্ট নির্ণয় করার জন্য এই যে পদ্ধতিটা আমরা যে করেছি সেটাও কেউ ব্যবহার করতে পারো, বা তোমরা যে কোফ্যাক্টর এক্সটেনশন দেখাইছি সেটাও করতে পারো। এনিহাউ যদি 3/3 থাকে এটাও কেউ অ্যাপ্লাই করলে করতে পারো। এটা সম্পর্কে আমি অলরেডি বলছি যে প্রথমে এইটা, তারপরে এটা, তারপরে এটা, এই তিনটা যোগ, তারপর সূত্র মতো মাইনাস দিয়ে এইটা 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 এই তিনটা যোগ, যেটা পাওয়া যাবে বিয়োগফল করে সেটাই হবে অ্যান্সার। যেমন -78 চলে আসছে। তো তোমরা যেটা করবে সেটা সেভাবে ম্যাম বের করে নিবে। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ডিটারমিনেন্ট মানে প্রথম কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা অলরেডি নির্ণয় করে নিলাম। এবার আমাদের দেখতে হবে, এই পর্যন্ত আমাদের আগের মতোই আছে বা বুঝবার তেমন কিছু নাই, এর পরের অংশটা একটু বুঝতে হবে। ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ ডিএক্স। এটা তো আমাদের ছিল মনে করো যে ডিটারমিনেন্ট অফ a1 আগে যেটা সূত্রে ছিল, একই জিনিস এখানে ডিএক্স দ্বারা বোঝাচ্ছে। বাই রিপ্লেসিং দ্য এক্স ভ্যালুস ইন দ্য ফার্স্ট কলাম উইথ দ্য ভ্যালুস আফটার দ্য ইকুয়াল সাইন লিভিং ওয়াই অ্যান্ড জেড কলাম আনচেঞ্জড। এই কথাটার মানে হলো আমাদের এখানে কলম ওয়াইজ দেখতে হবে আমাদের। মনে করো এইটা ছিল কি, যদি আমাদের এই যে এটা বলে এটাকে যদি একটা ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করি, যেহেতু একটা ম্যাট্রিক্স ছিল তার তো ডিটারমিনেন্ট নির্ণয় করেছি। তো এইখানে আমাদের কোনটা কার কলম কেউ কি বলতে পারবে? এই যে প্রথম কলম এটা তো কলম, এই ফার্স্ট কলম এটা কার, কোন ভেরিয়েবলের কলম কেউ বলতে পারবা? এক্স এর। হ্যাঁ এটা হচ্ছে এক্স এর মানে এক্স এর কলম, এটা হচ্ছে ওয়াই এর কলম, এবং এটা হচ্ছে জেড এর কলম। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই পাশে যে এইটা আছে এটা কি ম্যাট্রিক্স বলা হয়? এই যে ইকুয়ালের পরের যেটা ম্যাট্রিক্সটা আছে এটার নাম কি? এই যে এইখানে 1 11 and 21।
এই ম্যাট্রিক্সটার নাম আমরা দিয়েছিলাম কি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, তাই না? যে কনস্ট্যান্ট ইকুয়ালের পরে যে কনস্ট্যান্ট আছে সেগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা সেটাকে বলেছিলাম কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো যখন আমরা ডিএক্স নির্ণয় করব তখন আমাদের এক্স যে কলমটা আছে এই কলমটা রিপ্লেসড হবে এই যে ইকুয়ালের পরে যে ম্যাট্রিক্সটা আছে সেই কলমটা দ্বারা। এটা একটা কলম ম্যাট্রিক্স, তাই না? তিনটা কলম, মানে একটাই কলম আছে, সেই কলমটা দিয়ে এটা ম্যাট্রিক্স হবে। তার মানে এই যে এলিমেন্টগুলো আছে, এন্ট্রিগুলো আছে, এইটা রিপ্লেস করবে এই ফার্স্ট কলমকে। খেয়াল করে দেখো, এখানে ফার্স্ট কলমে ছিল 2, 4 এবং 3, এটা রিপ্লেস হয়ে গেছে 1, 11 and 21। এই যে ডিএক্স নির্ণয় করার সময় এটা রিপ্লেস হয়ে গেছে। বাকি ওয়াই এর যে অংশটুকু আছে, জেড এর যে কলমটার অংশটুকু আছে সেটা অপরিবর্তনীয় থাকবে। যেমন বলছো এক্স, ওয়াই এন্ড জেড কলামস আনচেঞ্জড। তো আনচেঞ্জ থাকলো, তাহলে আমাদের এবার ডিএক্স নির্ণয় করা সহজ হবে। আবার সেই একই পদ্ধতিতে করে নিবা, করে নিলে মান পাওয়া যাবে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, সিমিলারলি এবার ডিএক্স যখন নির্ণয় হয়ে গেছে, এবার ডিওয়াই এর কাজ। তো ডিওয়াই এর কাজের জন্য সিমিলারলি আমাদের কনসিডার রাখতে হবে ডি যেটা লিখেছি এটাই মনে করো যে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এটার সাথে আমি কম্পেয়ার করব। যখনই ডিএক্স বলছি তখন এই ফার্স্ট কলমটা রিপ্লেস হয়ে গেছে, যখন ডিওয়াই বলবো তখন সেকেন্ড কলমটা রিপ্লেস হয়ে যাবে। বাট এই যে 1, 11 and 21 এটা কিন্তু থাকবে না, তখন এখানে 2, 4 এবং 3 থাকবে, কারণ শুধু রিপ্লেস করতেছি এইটা। এবার এখানে যেটা ছিল সেটাই থাকবে, এখানে কিন্তু আবার এই 1, 11, 21 লিখতে ভুল হয়ে যাবে। যেমন 2, 4, 3 আছে, সেকেন্ড কলামে ছিল কি 3, 1 এবং -2, এটা রিপ্লেস হয়ে গেছে 1, 11 and 21 দিয়ে। থার্ড কলাম যেটা আছে সেটা আনচেঞ্জ থাকছে, এক্স এরটা আনচেঞ্জ থাকছে। এই যে তারপরে আবার ডিওয়াইটা নির্ণয় করে নিতে হবে এভাবে করে। তারপরে ডিজেড সিমিলারলি একবার এক্স এর কলম, ওয়াই এর কলম ঠিক থাকবে, শুধুমাত্র জেড এর কলমটা 1, 11 এবং 21 দ্বারা রিপ্লেসড হয়ে যাবে। হয়ে গেল, তাহলে ডিজেড এর মানটাও আমরা পেয়ে যাব। এভাবে ডিএক্স ডিওয়াই ডিজেড এর মান পেলাম এবং শুধু ডি এর মানও পেলাম। এবার আমরা সূত্রটা লিখব। ইউজ দ্য ক্রেমারস রুল টু ফাইন্ড দ্য ভ্যালু এক্স, ওয়াই এন্ড জেড। সূত্রটা লিখলাম। তাহলে আমাদের x হবে কি dx ডিভাইডেড বাই d। আমরা যেমন ওখানে বলেছি ডিটারমিনেন্ট অফ a1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a, সেটাই লেখা হয়েছে এখানে। নিচে d থাকবে অলওয়েজ, উপরে x এর জন্য dx, y এর জন্য dy, যেটার জন্য dz থাকবে, নিচে d ঠিক থাকবে। করে দিলে দেখা যাবে x এর মান 4, y এর মান -2, যেটার মান 1। তাহলে আমরা পেয়ে গেলাম the answer written on the triple is 4, -2 and 1 representing the x, y and z values। এই ম্যাথটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের ক্রেমার্স রুল আশা করি এরপরের ম্যাথগুলো এখানে দেওয়া আছে। সিমিলারলি এক্সাম্পল 2 তে দেখানো হয়েছে কিভাবে এটা করবা, তোমরা এটা দেখে নিবে। ক্রেমার্স রুল নতুন কিছু নাই, এটুকুই জাস্ট। যদি এরকম x1, x2, x3 থাকে তাহলে তোমরা, আমি যেটা উদাহরণ ওখানে দিয়েছিলাম, মানে প্রথম যে সূত্র বলেছিলাম সেই সূত্র মতো করে একটা করে দেওয়া আছে এখানে। কেউ চলে এভাবে করে ধরে নিতে পারো। যেমন আমরা প্রথমেই বলেছি যে নির্ণয় করে নেওয়া যে এ ম্যাট্রিক্সটা কোনটা, a1 কোনটা, a2 কোনটা, a3 কোনটা। কেউ যদি মনে করো যে a1, a2, a3 এভাবে ধরে করবা, তাহলেও তোমরা এটাও ধরেও করতে পারো। এই যে প্রথমে আগে a1, a2, a3 নির্ণয় করে নেওয়া হয়েছে। দেখো এখানে a মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, a1 মানে হচ্ছে এই x1 এর যে সহগগুলো আছে এটা চেঞ্জ হয়ে যায় 6, 30 and 8 চলে আসছে, যে 6, 38 y z কলম। a2 এর ক্ষেত্রে এই 6, 38 এটা মানে মানে x2 পজিশনের পর এটা রিপ্লেস করছে। এভাবে a3 এর মানটা এভাবে নির্ণয় করছি। এরপরের কাজ হচ্ছে যেটা আমাদের সূত্র হচ্ছে এটা x1 is equal to determinant of a1 divided by determinant of a। তো এখানে দেখো কি না করে কিন্তু ডাইরেক্ট বসাই দিচ্ছে, তার মানে মনে মনে করছে বা কোনোভাবে রাফ করে নিয়েছে। তোমরা এরকম করবা না, তোমরা এই প্রথমে এটা লিখবা, তারপরে এই মানগুলো নির্ণয় করে নিবা। যেমন ম্যাট্রিক্স a is equal to এটা, অতএব ডিটারমিনেন্ট অফ a is equal to এটা মড সাইন দিয়ে ডিটারমিনেন্টটা নির্ণয় করবা, যেটা আমি আগে দেখাইছি। তারপর ডিটারমিনেন্ট অফ a1 নির্ণয় করবা, ডিটারমিনেন্ট অফ a2 নির্ণয় করবা, ডিটারমিনেন্ট অফ a3 নির্ণয় করবা। তারপর সূত্র লিখবা। এভাবে সূত্র লিখে মানগুলো বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। তো ক্রেমার্স রুল সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা? ক্রেমার্স রুল খুবই সহজ নিয়ম এবং এটা কিন্তু মানে অ্যাপ্লাই করা যায়। যদি সাধারণত 3/3 ম্যাট্রিক্সের জন্যই এক্স ওয়াই জেড 3টা থাকলে করা যায়, বা 4টা 5টা থাকলেও করা যাবে, সমস্যা নাই। বাট 4টা 5টা থাকলে একটা অসুবিধা আছে যে ডিটারমিনেন্ট 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা খুবই সহজ। বা এর জন্য কিন্তু অনেক পদ্ধতি আমি দেখাইছি, যে ক্রস পদ্ধতি বাই আছে। কিন্তু যদি 4টা ডিটারমিনেন্ট থাকে বা 5টা, এরকম যদি
5/5 থাকে, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো লেন্দি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বেটার চয়েস কোনটা হবে তাহলে, আমাদের যে পূর্ব নিয়মে আমরা যেটা শিখে আসছি এলিমেন্টারি রো অপারেশন, সেটা বেটার হবে। কিন্তু যদি শুধু এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলা হয় থাকে এবং ডিটারমিনেন্টের মান যদি শূন্য না হয়, অন্য কিছু হয়, তাহলে আমরা ক্রেমার্স রুলটা ব্যবহার করতে পারি। তো ক্রেমার্স রুলের ভিত্তি হচ্ছে ডিটারমিনেন্ট, আর এলিমেন্টারি রো অপারেশনের ভিত্তি হচ্ছে আমরা যেটা বললাম, এলিমেন্টারি রো অপারেশনের ভিত্তি হচ্ছে ম্যাট্রিক্স, তাই না? তো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টে কিন্তু ম্যাট্রিক্সেরই একটা রূপ হচ্ছে ডিটারমিনেন্ট, বাট ডিটারমিনেন্ট জিনিসটা কিন্তু খুব একটা ঘুষালো জিনিস এবং সেটা একটু ঘুষানো আকারেই দিতে হয়, না হলে কিন্তু জিনিসটা কঠিন হয়ে যায়। ম্যাট্রিক্স আমরা সাজায়া লিডিং অন টেন বাই করে করতে পারি অনেকভাবে। তো আমি রিকমেন্ডেশন দিব যেটা, যদি 3/3 ম্যাট্রিক্স বা 3/3 সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে, তাহলে আমরা ক্রেমার্স রুল করবো। যদি 4/4 বা 5/5 এই ধরনের বড় মানে থাকে আমাদের, যদি ক্যালকুলেশন থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, যেটা আমরা এলিমেন্টারি রো অপারেশন সেটাই অ্যাপ্লাই করব। সেখানে গাউস এলিমিনেশন মেথডও করতে পারো, কেউ গাউস জর্দান এলিমিনেশন মেথডও করতে পারো। এটা তখনই প্রযোজ্য যখন আমি কোনো পদ্ধতির নাম বলে না দিব, তখন তোমরা আইদার তোমার নিজের চয়েস করতে হবে যে এটা আমি এইভাবে করলে বেটার হবে না ওভাবে করলে বেটার হবে, সেটা তোমরা দেখবা তখন। বাট আমি যদি বলে দিই এটা ক্রেমার্স রুলের মাধ্যমে করো, এখন কেউ যদি সেটাকে এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে করে আমাকে দেখায় বা অ্যাসাইনমেন্টে করে দেয়, তাহলে কি আমি তাকে ফুল মার্ক বা পার্সিয়াল মার্ক দিলেও খুবই কম মার্ক পাবে সে, কারণ আমি উল্লেখ করে দিয়েছি যে এই মেথডের মাধ্যমে করো। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আমি বলেছি এক পদ্ধতিতে করতে, তোমরা করে রেখেছো আরেক পদ্ধতিতে। হ্যাঁ, তোমাদের ম্যাথ হয়েছে, বাট আমি তো উল্লেখ করে দিয়েছি এই পদ্ধতিতে করো। এখন তুমি এই পদ্ধতি না করে যদি অন্য পদ্ধতিতে করো, সেক্ষেত্রে মানে মার্কটা মানে ওভাবে ডিস্ট্রিবিউশন করা যায় না, কারণ এখানে তোমাদের তো একটু আগে জিনিস যে ম্যাথে কি চাইছে সেটা বোঝা, তারপর করতে যাই ভুল হলে সেটা কনসিডার করা যায়, কিন্তু এখানে তো পুরোটাই ভুল, কারণ তুমি শুরুটাই ভুল করছো। ওকে, এই ক্রেমার্স রুল সবাই ক্লিয়ার কিনা? ক্রেমার্স রুলে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আজকের ক্লাস প্লাস যেগুলো বাকি আছে সেগুলো মিক্সিং করে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো। আমরা জানি না যে ইউনিভার্সিটি খুলবে কিনা, যদি ইউনিভার্সিটি খুলে যায় তাহলেও আমি মার্ক অ্যাডজাস্ট করে নেবো, বাট তোমাদের অ্যাসাইনমেন্ট আমি নিতে হবে, না হলে হয়তো বা একটা গ্যাপে হয়ে যাবে তোমাদের পড়া বুঝতে, বা তখন আবার দেখা যাবে তোমরা জিনিসটা বুঝতেছো না। সো অ্যাসাইনমেন্ট করলে রেগুলার তোমাদের নিজেদেরও। স্যার আপনাদের কোনো মিটিং বা নোটিশ এভাবে দেয়নি যে খুলবে কিনা? না না, এখনো সেভাবে কোনো ডিসিশন হয় না ইউনিভার্সিটি থেকে। আসলে টিকার দেওয়ার যে কয়েকটা ইউনিভার্সিটি তো খুলে দিচ্ছে স্যার 1 তারিখ থেকে 14 তারিখ থেকে। হয়তো বা 14 তারিখ থেকে হয়তো বা আমাদেরও খুলতে পারে, বাট সেক্ষেত্রে যে ব্যাপারটা আছে যে পরীক্ষাটা অনলাইনে হবে না অফলাইনে হবে সেটার ডিসিশন তো এখনো আসে নাই, তাই না? এই পরীক্ষাটা সেমিস্টার অনলাইনে হয় ভালো। অনলাইনে এখন যদি আমরা পড়ালাম অনলাইনে, কিন্তু পরীক্ষা যদি অফলাইনে নেওয়া হয়, সেখানে তো একটা মানে স্টুডেন্টদের ইন্টারাপশন হবে। বিমা আছে। স্যার আমরা এখনো কখনো স্যার অফলাইনে কোনো ক্লাসই করি নাই, আর পরীক্ষাতে দিতে গেলে আমাদের জন্য অনেক বড় মানে সমস্যা হয়। অফলাইনে অনলাইনে ক্লাস করছে, অনলাইনে এই সেমিস্টার দেওয়া লাগবে অন্তত মিড পর্যন্ত। এটা তো হ্যাঁ, সেজন্য উচিত তো আমি হওয়া। বলতেছি যে তোমাদের সেজন্য আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এখন। তারপরে যদি তোমাদের অফিসিয়ালি বলে যে মানে অফলাইনে পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমি তোমাদের সাথে আলোচনা করে তোমাদের সিলেবাস কম করে তোমাদের সেভাবে আলোচনা করব, সমস্যা নাই। তো আমরা যেহেতু এখনো জানি না, আমি তাহলে অনলাইনটাই আমি কন্টিনিউ করতেছি। বাট বাই চান্স যদি কোনো মতে ইউনিভার্সিটির, আসলে আমরা তো শিক্ষক, আমাদের তো উপর তো ডিসিশনটা অতটা থাকে না। এখানে যারা তোমাদের অন্যান্য যে একাডেমিক ভাবে যারা থাকে, যা অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে, তারাই ডিসাইড বেশি করে। তো তারা তো আর এতটা এই করবে না যে স্টুডেন্টের কি হবে বা হবে, সেটা আমাদের টিচারদেরই কনসিডার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা করে আগাবো, সমস্যা নাই। যেহেতু ডিসিশন নাই, আমরা যেভাবে আগে চলেছি সেভাবেই চলবো। চলতে চলতে যদি কখনো ডিসিশন হয়ে যায়, মনে করো 10 তারিখ ডিসিশন হলো যে না ইউনিভার্সিটি 14 তারিখ থেকে খুলবে এবং অফলাইনে পরীক্ষা হবে, সেক্ষেত্রে একটা ক্লাস তো আমি পাবো। সেক্ষেত্রে যেগুলো অ্যাসাইনমেন্ট তোমাদের করানো হয়েছে বা অ্যাসাইনমেন্ট আমি যেগুলো দিয়েছি সেগুলো থেকেই তোমাদের পরীক্ষায় দিলাম, তখন তো তোমাদের আশা করি সমস্যা হওয়ার কথা না, তাই না? সেটা আমরা ডিসাইড করে নেব, বাট এখন যেহেতু জানি না, আমরা অ্যাসাইনমেন্ট আকারেই সামনে আগাবো। ওকে, ফার্স্ট লেসন আমাদের শেষ, সেকেন্ড লেসনে আমি চলে যাচ্ছি। আচ্ছা,
লেসন যেটা 8 আছে, আমি বলেছি যে আমাদের মেইন উদ্দেশ্য মানে যেমন আমরা বলেছি শেষ করব কোথা থেকে, ইনভার্স ম্যাট্রিক্স বের করার দুইটা পদ্ধতি দেখে আমরা লিনিয়ার আলজেব্রা জিনিসটা শেষ করব। যে আমরা কিন্তু অলরেডি মানে এলিমেন্টারি রো অপারেশন, দ্যাট মিন্স ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে সলিউশন নির্ণয় করা যায় দেখেছি, কিভাবে ডিটারমিনেন্টের মাধ্যমে সলিউশন নির্ণয় করা যায় দেখেছি, এবং সে দুইটাই কিন্তু ছিল কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য। ঠিক আছে, শিখেছি ম্যাট্রিক্সের, শিখেছি কিভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয়, শিখেছি কিভাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, শিখেছি অনেক কিছুই শিখেছি। এবং প্রত্যেকটা জিনিস এখনো কিন্তু আমাদের এই আগের লেসন পর্যন্ত, আগের লেসনটাতে যেমন আমরা ডিটারমিনেন্টের হেল্প নিয়ে সলভ করেছি, আজকে ইনভার্স ম্যাট্রিক্স এর প্রথম লেসনটা দেখব। সেখানে আমরা যে হেল্পটা নিব, আমরা ম্যাট্রিক্সের হেল্পটা নিব, ম্যাট্রিক্সের হেল্প নিয়ে আমরা সলিউশন করব। লাস্ট ইনভার্স ম্যাট্রিক্স যেহেতু 1 লিখেছি, ইনভার্স ম্যাট্রিক্স 2 নামেও আরেকটা লেসন আছে, সেখানে আমরা যেটা জিনিসটা দেখব সেটা দেখব আমরা যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা রো রিডাকশন ফর্মুলা যেটা শিখে আসছি, বা লিডিং 1 লিডিং 1 এর নিচে জিরো উপরে জিরো, এই যে পদ্ধতিটা শিখে আসছি, সেই পদ্ধতি অবলম্বন করে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় সেটাও আমরা শিখব। তো মেইনলি কিন্তু আমরা দুই তিনটা জিনিস নিয়েই ম্যানুভার করতেছি, জাস্ট ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অ্যান্ড যেটাকে বলতেছি আমরা এলিমেন্টারি রো অপারেশন, যেটা আরেকটা নাম হচ্ছে রো রিডাকশন ফর্মুলা। এলিমেন্টারি রো অপারেশন করা হয় ম্যাট্রিক্সের জন্য, আর রো রিডাকশন যেটা ব্যবহার করা হয় সেটা হয় ডিটারমিনেন্টের জন্য, কিন্তু দুইটাই কিন্তু একই জিনিসের দুই রূপ। রো রিডাকশনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, আমি বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে মনে হয়, যে রো রিডাকশন যেহেতু ডিটারমিনেন্টে হয়, ডিটারমিনেন্টে যেহেতু মান নির্ণয় করা যায়, সেক্ষেত্রে আমাদের কি যদি রো ইন্টারচেঞ্জ কোনো কারণে করা লাগে তাহলে কি করতে হয়, একটা মাইনাস দিতে হয়। বা ম্যাট্রিক্সের সময় যখন করেছি তখন কিন্তু কোনো রো ইন্টারচেঞ্জের জন্য মাইনাস দিতে হয়েছিল না। তো এই জিনিসগুলো অলরেডি আলোচনা হয়েছে, তো সেই জিনিসগুলো এখনো আমাদের লাগবে। তো আজকের ক্লাস যেহেতু একটা বাকি আছে, লেসন 8, যেহেতু লেসন 9 তো আজকে করাবো না, তো লেসন 9 এ আমি ইনভার্স ম্যাট্রিক্স 1 এবং ইনভার্স ম্যাট্রিক্স 2 যে দুটো পদ্ধতি শেখাবো তার মধ্যে পার্থক্যটা সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। বাট আজকে জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স 1 যেটা, সেটা আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে শিখবো, এটুকু আমি বলে দিচ্ছি, যেহেতু আমরা লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে ডিটারমিনেন্ট নিয়ে কাজ করতেছিলাম। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম যে জিনিসটা আছে সেটা আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে শিখবো। এবং ডিটারমিনেন্ট সাথে আমাদের আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, যেটা ডিটারমিনেন্ট নির্ণয় করার পরে আমরা শিখেছিলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করেছি, তো আমি আবার আলোচনা এখানেও করব। তো ওকে, আমি আলোচনা শুরু করি ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে সেটা তো জানি, যে বিপরীত ম্যাট্রিক্স। তো প্রত্যেক জিনিসেরই একটা বিপরীত আছে, যেমন 1 হলে সরি 2 যদি একটা সংখ্যা হয় তার বিপরীত হচ্ছে 1/2, x যদি একটা ভ্যারিয়েবল হয় তার বিপরীত হচ্ছে 1/x অথবা x⁻⁻1। এভাবে প্রত্যেক জিনিসেরই ইনভার্স হয়। যেহেতু এটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স তো আর একটা সংখ্যা না, ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলো এন্ট্রিজ থাকে, কখনো 9টা, কখনো বা 16টা, কখনো এরকম 24টা থাকতে পারে, বিভিন্ন রকম এলিমেন্ট থাকতে পারে। তো এন্ট্রি থাকতে পারে বা সংখ্যা থাকতে পারে। তো এগুলোর ইনভার্স কিভাবে নির্ণয় করবো, কারণ একটা থাকলে তো ইনভার্স নির্ণয় করা সহজ, যেমন 2 একটা সংখ্যা, সেটা ইনভার্স নির্ণয় করতে পারো। বাট এখানে যদি একের অধিক জিনিস হয়ে যায় সেটা ইনভার্স নির্ণয় করতে একটু টাফ হয়ে যায়, তাই না? তো যেহেতু ইনভার্স ম্যাট্রিক্স যেহেতু সেরকমই একটা জিনিস, একাধিক জিনিস সুবিন্যস্ত আকারে সাজানো থাকে, রো কলমে সাজানো থাকে, তো তাকে যদি উল্টা তো হয় বা তাকে যদি বিপরীত করতে হয় তো এতটা তো সহজ হবে না, নিশ্চয়ই কোনো কোনো অপারেশন করতে হবে, একের অধিক অপারেশন করতে হবে। তো সেই অপারেশনগুলো কিভাবে হবে আমি জানাই দিচ্ছি। ওকে, ডিটারমিনেন্ট টেস্ট ফর ইনভার্টিবিলিটি। প্রথম আমাদের একটা টেস্ট করতে হবে, মানে আগে দেখতে হবে যে এটা ইনভার্সের জন্য, এই ম্যাট্রিক্সটা ইনভার্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা এটা ইনভার্স হয় কিনা। প্রথমে দেখতে হয় না যে আমি একটা অপারেশন করতে যাব, তো প্রথমে দেখতে হবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, এটা করা যায় কিনা। তো সেই জিনিসটা এটা প্রথম হচ্ছে ইনভার্টিবিলিটি হওয়ার জন্য টেস্ট। কখনো যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ডিটারমিনেন্টের মাধ্যমে তুমি ম্যাট্রিক্স নির্ণয় করবা, তো তার কন্ডিশনটা কি হবে, সেই মানে তুমি ডিটারমিনেন্টের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবা, তো সেই ইনভার্স ম্যাট্রিক্স যে হবে তার হওয়ার কন্ডিশনটা কি হবে, মানে কন্ডিশনটা বলো। তো তখন বলতে হবে এ স্কয়ার ম্যাট্রিক্স। প্রথম কথা হলো সেটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, কারণ আমরা জানি ডিটারমিনেন্ট স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া হয় না। এ স্কয়ার ম্যাট্রিক্স এ ইজ ইনভার্টিবল ইফ অ্যান্ড অনলি ইফ, দুটা কথা উল্টাই হবে, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0। এই কথাটা কিন্তু বলতেছি, ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0, এখানে কিন্তু ইকুয়াল। আগের প্রথম লাইনটাও ভুল ছিল, এটাও ভুল আছে, যেহেতু মানে অথবা মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ করা হয়েছিল বা ডাউনলোডের সময় দেখা গেছে কি এটা মানে সাইনটা ইকুয়ালের উঠে গেছে,
কারণ সিম্বলের ব্যাপার আছে একটা, আর একটা আছে সাইনের ব্যাপার, তো ওইটা মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, নট ইজ ইকুয়াল টু এটা নাই ওখানে, তো সেজন্য ইকুয়াল হয়ে গেছে। ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে ইনভার্স নির্ণয় করতে পারবো। একটা ম্যাট্রিক্সের, একটা স্কয়ার ম্যাট্রিক্সের ইনভার্টিবল হওয়ার মেইন কন্ডিশন হচ্ছে তার ডিটারমিনেন্টের মানটা শূন্য ব্যতীত অন্য কিছু হবে বা শূন্য হতে পারবে না। তো কোনো একটা ম্যাট্রিক্সে যদি বলা হয় যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান -3 বা কোনো শূন্য ব্যতীত অন্য কিছু, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারবো ওই ম্যাট্রিক্সটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন কি? ডিটারমিনেন্ট অফ এ নট ইজ ইকুয়াল টু 0। আবার ইনভার্টেবল হওয়ার কন্ডিশন কি? স্কয়ার ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 হবে। দুটো যে কোনো একটাই কনসিডার করা যাবে। ওকে, তো প্রথম কাজ আমরা জানি ডিটারমিনেন্ট নির্ণয় করা কাজ জিনিস। তো ডিটারমিনেন্ট নির্ণয় করে দেখা যাবে যে যদি 0 আসছে, দেখেন এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি ডিটারমিনেন্ট নির্ণয় করো দেখবে যে 0 আসবে, তাহলে বলতে হবে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0, দাস এ ইজ নট ইনভার্টেবল। এরকম হতে পারে, অনেক ক্ষেত্রে বলা যায় যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে বলে এটা ডিটারমিনেন্ট নির্ণয় করো, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। তো প্রথমে দেখা গেল যে এর প্রথম চেকটাই হবে যে ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করে নেওয়া। কেউ যদি মনে করো যে অ্যাডজয়েন্ট বের করবো তারপর ডিটারমিনেন্ট নির্ণয় করবো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। প্রথম চেক করতে হবে ডিটারমিনেন্ট নির্ণয় করে নেওয়া। কোনো কারণে যদি ডিটারমিনেন্ট আমার শূন্য হয়ে যায়, তাহলে আমরা বলবো যে না, এটা ডিটারমিনেন্ট হওয়া, এটা ইনভার্স ম্যাট্রিক্স হওয়া সম্ভব না। তো প্রথম কাজ প্রথমে, তার মানে প্রথম চেক করতে হবে কি ডিটারমিনেন্ট অফ এ 0 ব্যতীত অন্য কিছু সংখ্যা হয় কিনা। যদি হয় তাহলে আমাদের সম্ভব, তাহলে আমরা সামনে আগাবো বা সূত্র যেটা আছে সেটা আগাবো। ওকে, আমি সামনে যাচ্ছি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইউজিং ইজ অ্যাডজয়েন্ট। এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অলরেডি আমি শিখিয়েছি, তো সেটার মাধ্যমে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের নিয়ম জানবো। তো ইনভার্স ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে লেখা হয়, এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে এখানে মনে করো লবে থাকবে অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে থাকবে ডিটারমিনেন্ট অফ এ। পুরো জিনিসটাই কিন্তু ইজি, পুরো জিনিসটাই অলরেডি আমরা প্র্যাকটিস করে আসছি, যে কিভাবে আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব সেটা শিখেছি, কিভাবে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব সেটা শিখেছি। সো আমাদের জানা জিনিসটি অ্যাপ্লাই করে নতুন আরেকটা জিনিস হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা জানি, আমি প্রথম বলছি প্রথম কাজ প্রথমে, তার মানে হচ্ছে প্রথমে ডিটারমিনেন্ট অফ এ যে ম্যাট্রিক্সটা থাকবে তা নির্ণয় করে নেবা, তারপরে অ্যাডজয়েন্ট নির্ণয় করে নেবা, তারপরে এইভাবে বসাই দিলেই যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ইনভার্স নির্ণয় করতে হবে। তো এখানে দেখো কি করছে, প্রথমে তো এটারই করছে, কিন্তু আমি যেটা বলেছি তোমরা কিন্তু ওইটা চেক করে নিবা, যে প্রথমে ডিটারমিনেন্টটা নির্ণয় করে নিবা। ডিটারমিনেন্ট যেমন 64 আসছে, তার মানে শূন্য আসে নাই, তো 64 চলে আসলে তাহলে আমরা এরপরে এই কাজে যাব। তার মানে হচ্ছে আমরা জানি যে এবার অ্যাডজয়েন্ট কিভাবে নির্ণয় করব। অ্যাডজয়েন্ট নির্ণয় করার প্রথমে কাজ হচ্ছে কি, প্রত্যেকটা এন্ট্রি, এখানে যেমন 3/3 আছে, তার মানে 9টা এন্ট্রি আছে, 9টা এন্ট্রির জন্য কোফ্যাক্টর এলিমেন্ট এন্ট্রিগুলো নির্ণয় করে নেওয়া, যেমন C11 C12 C13, এর ভিডিও তো আমি দিয়েছি, C21 C22 C23, এই সবগুলো নির্ণয় করে নিবা। তারপর এটাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে নিবা। সো দা ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টরিজ, এটাকে প্রত্যেকটাকে নির্দিষ্ট পজিশনে নিয়ে তার একটা ম্যাট্রিক্স হবে। এই যে একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সে কি করতে হবে, অ্যাডজয়েন্টের জন্য এটাকে এখন ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে কি, রো কলম হয়ে যাবে, কলম রো হয়ে যাবে, তাহলে ফার্স্ট রো হয়ে যাবে। দেখো এখানে এই যে ফার্স্ট রো আছে যেটা, সেটা ফার্স্ট কলম, সেকেন্ড রো সেকেন্ড কলম, থার্ড রো থার্ড কলম হয়ে গেছে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেল। আর প্রথমেই তো এখানে যেমন পরে কোফ্যাক্টর এক্সপানশন অ্যালং দ্য ফার্স্ট রো, এইটুকু করলেই হবে, এর পরেগুলো আর দরকার নেই। ডিটারমিনেন্ট অফ এই একটা করলেই হবে 64। অথবা তোমাদের যে ডিটারমিনেন্ট আগের পদ্ধতি যে ক্রস গুণনের মাধ্যমে যেটা আছে সেটা করলেও হবে, কেউ যদি রো রিডাকশন ফর্মুলার মাধ্যমে করে সেটা করলেও হবে। এনিহাউ যেটা করো সেটা করলেই হবে, যে কোনো একটা পদ্ধতিতে করলে হয়ে যাবে। তো ডিটারমিনেন্ট নির্ণয় করবা, তারপরে কাজ কি, এই যে a ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, এই যে করে দেওয়া হয়েছে, 64 দ্বারা সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে, নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে সেটাই হচ্ছে a ইনভার্সের মান। তো ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখানে এক্সারসাইজ দেওয়া আছে, হয়তো বা অ্যাসাইনমেন্ট দেবো। তো আজকের লেসনটা অনেক ইজি ছিল, বাট হয়তো বা তোমরা এগুলো আগেও পড়েছো, বাট আমার এটা আলোচনা করতে হবে, যেহেতু
তোমাদের এরপরে আমি যে ইনভার্স ম্যাট্রিক্সটা শিখাবো সেটা দেখবা যে এটার সাথে মিলতেছে না, বাট তোমরা তোমাদের সেটা প্রয়োজন হবে, তো সেটাও আমরা দেখাবো এর পরের লেসনে। আজকের ক্লাস এ পর্যন্তই, এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেহেতু আমি বলেছি অলরেডি তোমাদের কিন্তু লেসন আমরা মিড টার্মের কতটুকু যা আসে জানি না, এরপরে আর একটা ক্লাস নিলে কিন্তু আমার মিড টার্ম শেষ, মানে মিড টার্মের কোর্স আমাদের শেষ হয়ে যাবে, তাই না? আমি বলেছি লেসন 10 পর্যন্ত হচ্ছে মিড টার্ম, তারপরে 11 আর 12 তো পরীক্ষার একটা ব্যাপার আছে বা রিভিউর একটা ব্যাপার আছে, 5টা লেসন 5টা ক্লাস হলে হয়ে যাচ্ছে। তো আমাদের আর একটা ক্লাস বাকি আছে, যেহেতু এখনো এই মাসে শেষ হয় নাই, সামনের মাসের প্রথম উইকে ইনশাল্লাহ আমাদের মানে মিড টার্মের কোর্স শেষ হয়ে যাবে। এরপর আমরা অ্যাসাইনমেন্ট চলতে থাকবে, এর মধ্যে যদি কোনো ডিসিশন চলে আসে যে ইউনিভার্সিটি খুলে যাবে, তাহলে তো আমরা রিভিউ ক্লাস যেটা আছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো, বা তোমাদের যে সমস্যার কথা তোমরা বললে যে আমরা তো অফলাইনে কখনো ক্লাস করি নাই, তো অফলাইনে ক্লাস আমরা তখন যেটা থেকে অ্যাসাইনমেন্ট করেছি ওগুলো থেকে আমরা একটু সাজায় গুছায় আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিব, যদি এরকম হয়। আর যদি বাই চান্স না বলা হয় যে ইউনিভার্সিটি ডিসিশন নেয় যে না অফলাইনে পরীক্ষা নিব না, একেবারে মিড টার্মের পরে আমরা ক্লাস শুরু করব অনলাইনে, সরি অফলাইনে, তো সেটা হলেও তো সমস্যা নাই। তো এখন আসলে ডিসিশন তো ইউনিভার্সিটির হাতে, বাট আমরা আগাতে থাকবো। কারো কোনো জানার বা বলার থাকলে বলতে পারো। ক্লাসে পর্যন্ত আইডি দিয়ে দাও সবাই। অ্যাকচুয়ালি তোমাদের যে সমস্যাটা হচ্ছে এই সেম সমস্যা যখন হয়েছিল আমরা অনলাইনে ক্লাসটা শুরু করেছিলাম, হয়তোবা আমি তখন মনে আছে আমি এখন তোমরা 58 ব্যাচ, তখন হয়তোবা আমি 53 বা 54 ব্যাচের সাথে ক্লাস নিয়েছিলাম, তখন এরকম সমস্যা হয়েছিল যে অফলাইন হবে না অনলাইনে হবে। তো আসলে যাদেরটা লাস্টে থাকে তাদের একটু একটা টার্ম একটু ডিলিমার মধ্যে থাকে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। কেউ তো জানে না আসলে কখন ক্লাস অনলাইন অফলাইন করা যাবে, এটা সবারই কম বেশি ঝামেলা পোয়াইতে হয়। তো ওইটা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিব আমরা, তোমাদের উপর প্রেশার দিব না, আমি আলোচনা করে নিব তোমাদের সাথে, সমস্যা নাই। ওকে, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো আজকে ক্লাসে পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি তো রিটেক দিচ্ছি, তো আমি আপনার ক্লাস রেকর্ডগুলো কোথায় পাবো? আর একটু বলো, জোরে বলো, শোনা যায় না তোমার কথাটা। স্যার আমি বলছিলাম যে আমি তো রিটেক দিচ্ছি, আমি 56 ব্যাচে। হ্যাঁ, আমি আপনার ক্লাস রেকর্ডগুলো কোথায় পাবো? মানে আপনার আজকে প্রথম ক্লাস করছি। ও তুমি এখানে সিআর কে উপস্থিত আছো না চলে গেছে? তোমাদের তো ফেসবুক একটা গ্রুপ আছে, মানে মেসেঞ্জার গ্রুপ আছে, সেখান থেকে তো আমি সবাইকে করি, আমি জয়েন করিনি। তোমার এখানে মেসেজ অপশনে তোমার ফেসবুক আইডিটা দাও, বা ফেসবুক আইডিটা দাও, আমি কপি করে সেখানে করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি তোমার। জি স্যার দিচ্ছি। ওকে, আমি পেয়েছি, আমি করে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।